কিছু সংগঠন সারা জীবনই সব কিছু বুঝেও বাজার গরম করার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে। যে কর্মচারীগুলো বলছে তারিখ পে তারিখ, তারা নিজেরা কিছু করতে পারবে? যে বড় বড় কথা বলছে তাদেরকেও পেছন থেকে কেউ উস্কাচ্ছে। বিরোধিতা করব বলেই বিরোধিতা করব, এই কথাটা ব্যাপারটা ঠিক না। কারণ মে মাসের পরে ধরুন জুন জুলাই 2 মাস প্রায় অতিক্রান্ত। 2 মাসে পে কমিশন হয়েছে, পে কমিশন রিপোর্টটা কি আসে সেটা দেখতে হবে। এআইসিপিআই মেনে তারা ডিএ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলা চলে 21শে জুলাইয়ের সভা থেকে তিনি বললেন যে আমিও ডিএ দিতাম, বছরে 10% করে দুবার দিতাম। এই কথাটা কতটা সত্যি রয়েছে? যখন তিনি কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন, আজকে হঠাৎ করে এইরকম পালাবদল। মমতা ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। উনি দিতেন 4% করে, সেটা উনি বাড়িয়ে বলছেন 10%। আবারও আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথায় বিশ্বাস করবেন। তৃণমূল কংগ্রেস দলটাকে আমার ব্যক্তিগত মত ভারতবর্ষের রাজনীতি থেকে ব্যাড করে দেওয়া উচিত। বিক্রম স্যার, এই সপ্তম পে কমিশন গঠন হলো, এইবার কি তাহলে বলা চলে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা হলেও কষ্ট লাঘব হচ্ছে? তাদের যে এত আন্দোলন, সেই ফল কি তারা পেতে চলেছে বলা চলে? সপ্তম পে কমিশন লাগু হয়েছে। পে কমিশন এবারে বিভিন্ন জায়গায় তারা তাদের রিপোর্ট তৈরি করবে, তাদের বক্তব্য ঠিক করবে, বিভিন্ন জায়গা থেকে ওপিনিয়ন নেবে, তারপরে রিপোর্ট জমা দেবে। রিপোর্ট জমা দেওয়ার পরে রিপোর্ট যখন অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হওয়ার পর রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স, যেটা 2019 ছিল, তারপরে আবার যে বছর আসবে সেই বছর রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স আসবে। তবে এটা ঠিক, কর্মচারীদের মাইনে বাড়বে, সেইটা নিয়ে কোনো ডাউট নেই। এই ক্ষেত্রে স্যার বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মচারী সংগঠন তারা বিভিন্ন মন্তব্য করেছে, আপনারা অন্যরকম মন্তব্য করেছেন। বর্তমান সময় যখন সপ্তম পে কমিশন গঠন হলো, 4 জনের কমিটি গঠন হলো, যারা বলছিল যে এই সরকার তেমন কিছু করবে না, তাদের কি বলবেন? না দেখুন, মে মাসের 9 তারিখে এই সরকারটা এসেছে অফিসিয়ালি। আজ জুন জুলাই। সরকার যদি কোনো কাজে ভুল করে, ত্রুটি করে, নিশ্চয়ই তার বিষয়ে সরকারকে দেখিয়ে দিতে হবে যারা সরকারের বিরোধিতা করে। কিন্তু একেবারে বিরোধিতা করব বলেই বিরোধিতা করব, এই কথাটা ব্যাপারটা ঠিক না। কারণ মে মাসের পরে ধরুন জুন জুলাই 2 মাস প্রায় অতিক্রান্ত। 2 মাসে পে কমিশন হয়েছে, পে কমিশন রিপোর্টটা কি আসে সেটা দেখতে হবে। এআইসিপিআই মেনে তারা ডিএ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। সরকারটা কিছুদিন কাজ করছে, কাজ করতে দিতে হবে। এবার যেগুলো যেগুলো সরকারের ত্রুটি বিচ্যুতি আসবে, তখন সেই ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে সরকারের। তো অকারণ করাটার মানে উচিত নয় বলে আমি মনে করি। স্যার, এইখানে একটা দ্বন্দ্ব, অনেকেই কেন্দ্রীয় হারে বলেন, অনেকে এআইসিপিআই মেনে বলেন। এই বিষয়টা ক্লিয়ার করে দিন। এখনও এই বিষয়টা মানুষের মধ্যে ক্লিয়ার নয় যে এআইসিপিআই অনুসারে তারা ডিএ পাবেন নাকি কেন্দ্রীয় হারে। এইটা দেখুন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইখান থেকে ডিএটা ক্যালকুলেশন হয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যদি ডিএটা ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশনটাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএর যে রেট, সেই পার্সেন্টেজ বছরে সেটা দুবার হয়। সারা ভারতবর্ষে ইনফ্লেশনটাকে বছরে দুবার ক্যালকুলেশন করা হয়, একবার জানুয়ারিতে, একবার জুলাইতে। এই ডিসেম্বরের শেষে জানুয়ারিতে এফেক্ট দেওয়া হয়, আবার জুনের শেষে সেটা জুলাইতে এফেক্ট দেওয়া হয়। বছরে দুবার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়, এই প্রাইস ইন্ডেক্সের ওপরে ডিএ দেওয়া হয়। স্যার, আপনি যে বললেন দুবার দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলা চলে 21শে জুলাইয়ের সভা থেকে তিনি বললেন যে আমিও ডিএ দিতাম, বছরে 10% করে দুবার দিতাম। এই কথাটা কতটা সত্যি রয়েছে? যখন তিনি কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন, আজকে হঠাৎ করে এইরকম পালাবদল। মমতা ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। উনি দিতেন 4% করে, সেটা উনি বাড়িয়ে বলছেন 10%। আবারও আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথায় বিশ্বাস করবেন না। দেখুন, সরকার কাজ করছে, সরকার তাদের পে কমিশন বসিয়েছে। পে কমিশন বসিয়ে যদি সরকার দেখা যায় যে আবার কর্মচারী বিরোধী সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে যা অ্যাকশান হওয়ার, কোর্টে যাওয়া, যা করার হবে। কিন্তু এইটা ঘটনা যে বর্তমান যে সরকার আছে, সেই সরকারের সাথে অ্যাটলিস্ট তারা কি করবে না করবে আমি বলতে পারবো না, কিন্তু কথা বলছেন যারা যারা কর্মচারী মহল, তারাও যেমন কথা বলছেন, বিভিন্ন লোক কথা বলছেন। আবার সরকারের মধ্য থেকে আমি দেখলাম যে একটি কর্মচারী বৃহত্তর বড় সংগঠন তাদের সাথে হয়তো বসেননি মানে তাদের সরকারের যুক্তি হচ্ছিল যারা মামলাকারী সংগঠন তাদের সাথে বসেছেন। সবার সাথেই বসে যদি সরকার কথা বলে, এটা একদিক দিয়ে ভালো,
গণতন্ত্রের পক্ষে ভালো। কোনো সমস্যা থাকলে সেটা যদি কথা বলে মেটে, তার থেকে ভালো আর কি হতে পারে। সেই প্রচেষ্টাটা এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে, এবং কতটা পারবে পারবে না, দেবে দেবে না সেই বিষয় নিয়ে এই মুহূর্তে বলার মতন জায়গা আসেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বলবো, ওনার কথা যত কম বলা যায়। দেশ এবং জনগণের পক্ষে মঙ্গল, এবং এই তৃণমূল কংগ্রেস দলটাকে আমার ব্যক্তিগত মত ভারতবর্ষের রাজনীতি থেকে ব্যাড করে দেওয়া উচিত। স্যার, ভাস্কর ঘোষ, ভাস্করদা, তিনি কাল একটি ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন যে এই যে নতুন 4 জনের কমিটি তৈরি হয়েছে সেখানে সংগঠনের কোনো প্রতিনিধি নেই। এই বিষয়টা কি একটু খটকা লাগছে? না, দেখুন, পে কমিশন তৈরি হওয়ার সময় অবশ্যই আমি মনে করি যে, যেটা আমার মত আইনগত দিক থেকে, যে যারা যারা কর্মচারী সংগঠন রয়েছে তাদের মতামত, তাদের গুরুত্ব দেওয়া উচিত, এটা আমি মনে করি। তারা কি বলছে এখন বিষয়টা যেটা, সেটা হলো যে সংগ্রামী যৌথ মঞ্চের যেটা দাবি, যে এই কমিশনের মধ্যে যেন এদের একজন করে প্রতিনিধি থাকে। এখন সেটা সরকার তো তাদের প্রতিনিধি রাখেনি। এটা চিরাচরিত্র যারা সরকারে আসবে বা যারা মালিক পক্ষ হবে বা যারা শাসন ক্ষমতায় আসবে তারা চিরাচরিত এটা রাখবে না, এটা ধরে নিতে হবে। কিন্তু যারা, আমি মনে করি যারা এই পে কমিশনের ক্ষেত্রে যারা কর্মচারী মহল আছে, তাদের ওপিনিয়নটা নেওয়া উচিত এবং তাদের সাথে বসা উচিত। তাদের রেকমেন্ডেশন কি আছে, তারা কি বলতে চাইছেন, তাদের কাজ করতে গেলে কি তাদের স্যালারি লাগবে বা কী আছে, কারণ এটা একটা ওয়েলফেয়ার স্টেট। একেবারে যে শাসক গোষ্ঠী আছে তারা যা ইচ্ছে তাই করবে, আর যারা এমপ্লয়িজ বা শোষিত হয়ে আছেন তারা সারা জীবন তাই হবেন, এটা হতে পারে না। আমার মতে বসা উচিত। বিভিন্ন সংগঠন যারা আছে তাদেরকে আমি যে সাজেশানটা দেবো সেটা হচ্ছিল, আপনারা সরকারের কাছে আবেদন করুন। তারপরে যদি দেখা গেল যে পে কমিশন বসলো না, তখন যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিতে হবে। স্যার, এই আজ সুপ্রিম কোর্টে মামলা ছিল, ডিএর মামলাটি, সেটি আজ হলো না। এই বিষয়ে বিভিন্ন সংগঠন তারা বলছেন যে তারিখ পে তারিখ এই কালচারটা আবারও কি ফিরে আসছে? তাদের এটা প্রশ্ন যে এই রকমভাবে চলতে থাকলে আর কতদিন? এইখানে এই প্রশ্নটার কি আদৌ কোনো গুরুত্ব আছে? দেখুন, কিছু সংগঠন সারা জীবনই সব কিছু বুঝেও বাজার গরম করার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে, আপনি রুখতে পারবেন না। কিছু সংগঠন এটা বলে যাবে। আপনাকে দেখতে হবে যে সুপ্রিম কোর্টে যে জজ সাহেবরা রায় দিয়েছে, কর্মচারীদের পক্ষেই তো রায় দিয়েছে, সেই দুজন জজ সাহেব জবে বসবেন তবে হবে। এবার অনেক সময় বসেন না, অনেক সময় অন্য বেঞ্চ আছেন। এই বিষয়গুলো তো জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চলতে গেলে হয়। একটা তো ঘটনা যে লড়াই করে, দেখুন, কেউ পাইয়ে দেয়নি, কর্মচারীরাই লড়াই করে তারা 2016 থেকে 19 পর্যন্ত একটা আংশিক, কেউ বলবেন পুরোটা পাননি, কেউ বলবেন পুরোটা পেয়েছিল, এক আংশিক আইনগত দিক থেকে এবং রাস্তার আন্দোলন দুটো করে একটা জায়গা তৈরি হয়েছে। তাই জন্য যেটা মূল লাগবে সেটা হচ্ছিল কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকলে আপনাদের পুরো অধিকার থেকে আপনারা কোনোদিনই বঞ্চিত হবেন না। যে যা পারবেন বলে দেবেন, এটাও তো সঠিক কথা নয়। লড়াই করলে ডেফিনেটলি হবে, এবং আমি মনে করি অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তবে কথাবার্তাও চালিয়ে যেতে হবে। একেবারে শুরুতেই আপনি সমস্ত কিছু একবারে আন্দোলন করে মুখ করে তুসুক করে তো জিনিসটা করাটা ঠিক নয়। প্রথমে আগে কথাবার্তা চালাতে হবে সরকারের সাথে, যাতে নেগোশিয়েট করা যায়। যদি যতটা নেগোশিয়েট করা যায়, কালেকটিভ বার্গেনিং যেটাকে বলে, যদি হয় সেটা ভালো। যদি না হয়, তখন যেরকম তৃণমূল সরকার যখন ছিল, তৃণমূল সরকারের সাথে কোনো কথা বলার উপায়ই ছিল না। মমতা ব্যানার্জির সাথে কথা বলা আর না বলা একই জিনিস। ওনাদের ব্যবহার বলুন, ওনাদের কথাবার্তা বলুন। আজকেও দেখুন না, 21শে জুলাইয়ের ওনারা সভা করেছেন, ওটা একটা ভাষা। শহীদ দিবসে ওই রকম একটা, মানে ওই ভাইপো, যেটাকে নিয়ে সব থেকে বেশি পশ্চিমবাংলায় ডিসপিউট। এর আগেও যে মমতা ব্যানার্জির আগে যে সরকার ছিল, বামপন্থীদের সরকার ছিল, সেই সরকারের সাথে যে কোনো মানুষ গিয়ে কথা বলতে পারত। সরকারের সাথে সাধারণ মানুষের কথা বলার জায়গাটা থাকতে হবে। স্যার, আপনিও বলছেন বারবার যে সবেমাত্র এই সরকার এসছে, বেশ কিছুদিন হলো কাজ করছে। ভাস্কর ঘোষ তিনিও বলছেন যে বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতি আছি যেখানে সরকারের সঙ্গে অন্তত কথাবার্তা বলতে পারছি। এই বিষয়টা কি সত্যি এতটা পজিটিভ? দেখুন, পজিটিভ নেগেটিভ বিষয়টা পরে আসবে।
সরকার কি করলো না সেটা বিচার করার জায়গা আরও পরবর্তীকালে আসবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আগে তো কাউকে তো আর সবার আগে সবসময় তো আর কাউকে ঝামেলা আন্দোলন এগুলোর ব্যাপারে বলা যায় না। মামলা মকদ্দমাতেও যেতে গেলে আপনি যদি হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেন, দেখবেন বিচারপতিরা বলে যে আপনি ডিম্যান্ড অফ জাস্টিস করেছেন কিনা। এটা আইনের কথা। ডিম্যান্ড অফ জাস্টিস মানে কি, আপনার যা গ্রিভান্স, এটা যে কোনো মানুষকেই আমি বলবো, আপনার যেটা গ্রিভান্স, এই গ্রিভান্স নিয়ে কম্পিটেন্ট যে অথরিটি আছে, এদের ক্ষেত্রে ধরুন ফাইন্যান্স সেক্রেটারি, কোথাও ধরুন ল্যান্ডের হলে বিএলআরও, আপনার পুলিশ হলে পুলিশ, যে কম্পিটেন্ট অথরিটি, তাদের কাছে আপনি আপনার রিপ্রেজেন্টেশন বা আপনাদের বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছেন কি না। সেই লিখিত আকারে জমা দেওয়ার পরে একটা সময়ও তো দিতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশান টাইম থাকে। সেই সময়টা দেওয়ার পরে তারপরে তারা কোনো কাজ করছেন কি না। যদি একটা আনলিমিটেড সময় পেরিয়ে যায় বা তারা ধরুন কাজ করছেন না দেখা যায়, বা তাদের নেগেটিভিটি কিছু আসে, তখন আপনি কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে পারবেন। এটাই কিন্তু বাস্তব, এটা আইনগত দিক থেকেও। সেই জন্য একটা সরকার এসছে, তাদের কাছে লিখিত চিঠি দেওয়া, বক্তব্য রাখা, তাদেরও বক্তব্য ভিউজ শোনা, এই যে 20% বাড়াবে বলেছে সেটা দেখা, সমস্ত কিছু দেখে তারপরে যদি দেখা যায় যে না সরকারের কাজে ডিসস্যাটিসফ্যাকশান আছে, তখন অবশ্যই সেটা নিয়ে মামলা মকদ্দমা যেটা করা সেটা হবে, সেখান থেকে পিছিয়ে আসা হবে না। স্যার একটা শেষ প্রশ্ন, এই বর্তমানে যে সমস্ত কর্মচারী সংগঠন তারা বারবার বলছে যে তারিখ পে তারিখ, এই বিষয়টা যারা তুলে আনছে, তার ফলে বেশ কিছু কর্মচারী অবশ্যই প্রভাবিত হচ্ছে। সেই সমস্ত কর্মচারীকে কি বলবেন? কোর্টের ওপর ভরসা রাখার একদম কি সময় হারিয়ে গেছে? দেখুন, এই যে কর্মচারীগুলো বলছে তারিখ পে তারিখ, তারা নিজেরা কিছু করতে পারবে? যে বড় বড় কথা বলছে তাদেরকেও পেছন থেকে কেউ উস্কাচ্ছে। যদি তারিখ পে তারিখ হয়ও, তা ওরা কিছু করতে পারবে? এইটা যে বলছে, এটা বলেও ওরা কিছু করতে পারবে? এইগুলো বেসিক্যালি মানুষকে বিভ্রান্তিকর সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া। তারিখ পে তারিখ হয়েছে, কিন্তু আপনাকে তো কর্মচারীদের পক্ষে ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে এই ডিএ মামলার মতন একটা রায় আপনি দেখান তো, যেখানে প্রায় 45 থেকে 50,000 কোটি টাকা একটা রাজ্য সরকারের ওপর বার্ডেন। যদি নেগেটিভ দিকটা চিন্তা করতে হয়, কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে, আপনি দেখান না এরকম একটা রায়। 45,000 কোটি টাকা থেকে 50,000 কোটি টাকার সমান একটা বার্ডেন একটা গভর্নমেন্টের কাছে আসছে, সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে, কর্মচারীদের পক্ষে এটা বলতে হবে। 1, 2 হচ্ছে হলো আপনি সুপ্রিম কোর্টের কাছে দেখুন, আজকে আমাদের ভারতবর্ষের পপুলেশনটাও দেখতে হবে, 150 কোটির প্রায় কাছে। এসএসসির মতন একটা বড় জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে। 26,000 চাকরি বাতিলের থেকেও বড় কথা, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে। স্বাধীনতার ইতিহাসের পরে, স্বাধীনতার পরবর্তীকালে এরম ধরনের একটা সুপ্রিম কোর্টের রায় আপনি দেখান। তাই জন্য বিচার ব্যবস্থার ওপরে আস্থা রাখতে হবে আমাদের দেশে। এটা মানতে হবে, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, যে পরিমাণ পপুলেশন আর যে পরিমাণ কেস, সেই অনুপাতে বিচারপতি কম, এটা অস্বীকার করার জায়গা নেই। এবার যে যা পারে, এই সব কর্মচারী সংগঠনের যারা কথাবার্তা বলছেন, বা যে কর্মচারী সংগঠনের বলবো না, যেসব মানুষজন এই কথাবার্তা বলছেন, তাদের পেছনে উস্কানিমূলক কিছু আরও বড় মাথা আছে। এইরা যারা বলছেন তাদেরকে যত কম বলা যায় বেটার। এদের কোনো মানে বেসও নেই, এদের কথা কেউ মানেও না, আর এদের মানুষের মধ্যে, জনগণের মধ্যেও কোনো বেস নেই, এদের আদালত সম্বন্ধেও কোনো আইডিয়া নেই। ভুলভাল কথা বিভিন্ন জায়গায় এরা বলতে থাকে। থ্যাংক ইউ।